বাপ্পি একটা নেশার মাঝে আটকে আছেন, আর এই নেশা তাকে দিচ্ছে অর্থ, বৃত্ত, আরও কত কি। আস্তে আস্তে উইভিং এর কাজ শিখলাম। আমি শুক্রবারও ওইখানে যেতাম, বন্ধের দিনও যেতাম, দিনও যাই আমি ওদের সাথে গল্প করতাম, কুশল বিনিময় করতাম। নেশার মতো হয়ে গেল, ওই নেশাটা আমার এখন পর্যন্ত আছে। সাফল্যের জন্য তিনি কখনো কখনো 20 কিলোমিটার হাঁটতেন, কিন্তু বিষয়টি তিনি টেরই পেতেন না। প্রায় 20 কিলোমিটারের মতো আমি হাঁটছি। আমি কি হাইটে গেছি না গাড়ি দিয়ে গেছি, মানে আমার পায়ে কিছু লাগানো ছিল কিনা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। 4-5 মাস তো মনে করেন আমার দিন কোন দিক দিয়ে গেছে, রাত কোন দিক দিয়ে গেছে, খাওয়ারও ঠিক নাই। এমনও দিন গেছে যে দুপুরবেলা ডাইল পুরি খেয়ে পার করে দিয়েছে। আমার জীবনের প্রথম অর্ডার, তাও আবার কি এক্সপোর্টের বিদেশে যাবে আমার কাপড়। আমার খুশি আর কেউ নাই, মনে হয় যে সারা শরীরই আমার হাসতেছে। আমাদের সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানা, এখানে স্থানীয় লোকজনই কাজ করে। তাদেরই মানে প্রকৃত কাপড়গুলো আমরা আমেরিকা, কানাডা, ইউরোপে এক্সপোর্ট করি। এশিয়ারও কোনো জাপান, সৌদি আরব, এখানে আমাদের কাপড় এক্সপোর্ট হচ্ছে। এখানে উৎপাদিত পণ্যগুলো বিদেশ যাচ্ছে, এটা আমাদের অবশ্যই একটা গর্বের বিষয়টা। নিজের উদ্যোগেই মানে এখানে আসছি। বিসি থেকে প্লট নিয়ে আমি এখানে প্রথম কারখানা শুরু করি। একসময় আমরা ফুটবল খেলতাম। ফুটবল খেলা অবস্থায় আমার এক বড় ভাই আমাকে প্রথমে এই লাইনে, আমাদের এই ট্রেডে উনি আমাকে ইনভলভ করেছেন। প্রথমে উনি বলার পরে তো মানে খুব একটা আগ্রহ হয় নাই, কিন্তু চিন্তা করলাম যে যাই না ওনার সাথে। এই লাইনে যে আমি এইভাবে আসবো ওরকম চিন্তা করে প্রথমে যাইনি। তাহলে বিষয়ে কোনো ধারণাই আমার ছিল না, কিছুই জানতাম না। পরে ওখানে যাওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে কিউরিওসিটি জাগলো, আস্তে আস্তে এইভাবে আর কি আমার এই লাইনে আসা। কাপড় কেমন বুনে, কাপড় কিভাবে রং হয়, কিভাবে সিলাই, এগুলো দেখতে দেখতে আগ্রহ জমে গেল। ডাইং মানে কিছুই জানতাম না। গিরে কাপড় ঢুকে সাদা হয়ে বের হয়, গিরে কাপড় ঢুকে বিভিন্ন রং হয়ে যায়, এই রং এগুলো। তখনই আমি ধরেন এই প্রোডাকশন ফ্লোর দেখতাম। প্রথমে তো আমি সুপারভাইজারই করছি। সুপারভাইজার থেকে আস্তে আস্তে নিজের যোগ্যতা দিয়ে কাজ আয়ত্ত করে ফেলছি। আস্তে আস্তে পুরো ডিপার্টমেন্টের দায়িত্ব আমার কাছে চলে আসে। আর ওখানে খুব একটা আধুনিক মেশিনারি ছিল না তখন, গতানুগতিক মেশিনপত্র ছিল। আমি রিস্ক নিতাম, করি যাওয়া আবার হবে আল্লাহর নাম নিয়ে। কাপড় ম্যাচিং করা, কালার ম্যাচিং করা, ফুলারের নেতৃত্ব দেওয়া, কোনো একটা কাপড়ের প্রবলেম হলে এটাকে সলভ করা, সাধারণত যেটা ডাইং মাস্টার বলি আর কি। এখানে ঢোকার পরে আমার মাথার মধ্যে ঢুকলো যে আমি নিজে তো এরকম একটা ইচ্ছা করলে করতে পারবো। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল, উইভিং, ডাইং, স্টিচিং। আমার জবটা শুরু হয়েছিল ডাইং দিয়ে। আস্তে আস্তে উইভিং এর কাজ শিখলাম। আমি শুক্রবারও ওইখানে যেতাম, বন্ধের দিনও যেতাম, দিনও যাই আমি ওদের সাথে গল্প করতাম, কুশল বিনিময় করতাম। নেশার মতো হয়ে গেল, ওই নেশাটা আমার এখন পর্যন্ত আছে। ব্যবসাটা আমাদের মধ্যে তেমন ছিল না। আমার ইচ্ছা ছিল যে ব্যবসা করার। কাজ করতে করতে মানে অনেক ফ্যাক্টরি আমাকে সরাসরি অফারে দিয়ে আমার এখানে তুমি জব করো। আমি দেখলাম যে টেক্সটাইল খাতের মধ্যে টাওয়াল তো অ্যাভেলেবেল না বাংলাদেশে। তখন আবার বাংলাদেশে নিটের একটা জোয়ার আসলো, নিট ডাইং এর। গেঞ্জির কাপড় যেখানে ডাইং হয়, যেখানে কাপড় রং করা হয়, ওইটাকে ডাইং ডিপার্টমেন্ট বলে। একজনকে বললাম যে আমি তো কালকে চাকরি ছেড়ে দিব, ব্যবসা শুরু করবো। অনেকে আমাকে সাহস দিল, অনেকে বলল দূর এত টাকা বেতন পাও, তুমি কি করবা না করবা। খারাপ কেউ বলে নাই, কিন্তু বললো যে তুমি এভাবে সাকসেস হতে পারবা কিনা। এর ফাঁকে আমি আবার খুঁজতাম যে কোথায় মেশিন টেশিন ব্যাজেট, ওখানেও যারা মেশিন সাপ্লায়ারের সাথে যোগাযোগ করতাম, কিন্তু দেখলাম যে ওদের যে মেশিনের দাম আমার সাথে মার্চ করার মতো না। আর মেশিন আনতে গেলে যে লাইসেন্স টাইসেন্স লাগে, এগুলো আমার নাই। এই অবস্থায় এত কিছু করা আমার দ্বারা সম্ভব না। সারাদিনে এটাই চিন্তা করতাম, এস্টাবলিশ করার জন্য কি করতেছি, আমার মাথায় ব্রেন এগুলো কাজ করতো না, নিজেও বুঝতেছি না কি করতেছি। তখন আমি ওই ওয়ার্কশপওয়ালার সাথে কন্ট্রাক্ট করলাম, তুমি আমার থেকে এই পার্টস গুলা এনে দিবা, আমি এগুলা ঢালাই করে ফেরত দিব। তখন সে আমার বললো যে ঠিক আছে স্যার, আমাকে সময় দেন, পার্টস গুলা রিপেয়ারিং এর জন্য দিলে বানানোর জন্য সহযোগিতা করবে। যখন রাজি হয়েছে, তো ভোরবেলা আমি নাইট কোচে কাশপুরে নামছি। নাইমা আমি হাইটে পর্যন্ত ওর এখানে গেছি, প্রায় 20 কিলোমিটারের মতো আমি হাঁটছি। আমি কি হাইটে গেছি না গাড়ি দিয়ে গেছি, মানে আমার পায়ে কিছু লাগানো ছিল কিনা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তখন আমি মেশিনগুলো কিনছিলাম 35,000 টাকা করে। 13টা মেশিন গেছিল আমাদের 4,55,000 টাকা। কষ্ট করে যা কামাইছি সব ওইখানে তখন ইনভেস্টমেন্ট করলাম। দুই মেশিনের মধ্যে ডিফারেন্স ছিল। প্লেন কাপড়ের মেশিনের সাথে টাওয়াল মেশিনের কিছু ডিফারেন্স থাকে, কিছু মোশনের ডিফারেন্স থাকে। যেমন দেখবেন যে আমাদের মেশিনগুলোর উপরেও একটা ভীম থাকে, পুরো সুতা বটা থাকে, ওইটার মোশন তৈরি করছি। আমাদের যে কাপড়গুলোর মধ্যে লুপ থাকে, লুপের মোশনটা নিজে তৈরি করা, মেশিনটা এক মেশিনে কনভার্ট করছি, নিজে বসাইছি। 4-5 মাস তো মনে করেন আমার দিন কোন দিক দিয়ে গেছে, রাত কোন দিক দিয়ে গেছে, খাওয়ারও ঠিক নাই। এমনও দিন গেছে যে দুপুরবেলা ডাইল পুরি খেয়ে পার করে দিই, 2টা কলা খাই। সেট করার পরে আল্লাহর রহমতে আমরা সাকসেস হইলাম। যখন শুরু করি তখন কাপড় বানায়া ওনাকে আমি সাপ্লাই দিতাম, উনি এগুলো এক্সপোর্ট করতেন। মালিকও আমি, ম্যানেজারও আমি, মাস্টারও আমি। উইবার ছিল আমার জীবনের প্রথম অর্ডার, তাও আবার কি এক্সপোর্টের বিদেশে যাবে আমার কাপড়। আমার খুশি আর কেউ নাই, মনে হয় যে সারা শরীরই আমার হাসতেছে। প্রোডাকশন শুরু করলাম, 2.5 লাখ পিস মাল আমাকে বানাইতে হবে। 1 মাস থেকে 40-50 দিনের মধ্যে দেও, যেদিনে দিতে পারো। সুতা কিনে বানানো শুরু করলাম। তখন তো এটা ভলিউমটা বেড়ে গেল, যারা সুতা সাপ্লাই দেয় তারাও একটু ভয় পেয়ে গেল যে এতগুলো তারা কেমনে দেই, এত টাকার বাকি। তখন আমি তাদেরকে কিছু টাকা দিলাম, তো ওরা আমাকে খুব সহযোগিতা করছে। প্রথমবার কি থার্ড পার্সন ইন্সপেকশনে ফেল করলো। ফেল করার পরে আমি খুব মনে কষ্ট হইলেও আমি ভেঙে যায়নি। আমি একবার যে নার্ভাস হয়ে গেছি তা না, ফেলটা আমার কারণে হয় নাই। ভালো ভালো লোকগুলো তো আমি পাই নাই, যারা একটু দুর্বল, কৃষি কাজ
করে, গরু গোসল করায়, তারা জীবনে সব দেখেও নাই। এভাবে আমি লোকগুলা কালেকশন করছি। পরে আমি ওই যে ইন্সপেকশনে থার্ড পার্টি ফেল করলো, তারা আমি বললাম যে দেখো, আমি আপনাকে খারাপ বানাবো না, আর আমি নিজে ওই ধরনের না। আপনি যদি কোনো টলারেন্সের মধ্যে আমারটা পাস করাইতে পারেন, আপনার ক্ষমতা বলে আমারটা পাস করাই দেন, তাহলে আমার জন্য বিরাট উপকার হবে প্রথম শিপমেন্ট। আর যদি বলেন যে না, টলারেন্সের মধ্যে আপনারটা পড়ে না, রেকটিফাই করতে হবে, তাহলে আমাকে আমরা 15 দিনের সময় নিয়ে দেন। 15 দিন পরে উনি বাইরের সাথে যোগাযোগ করলো, আমিও যোগাযোগ করলাম যে আমার এরকম সময় দাও, আমি শিপমেন্টটা করতে পারবো, শিপমেন্টটা ক্যান্সেল করো না। তখন ওনারা সময় দিল। এর মাঝেই আমি লোকজন নিয়ে মিটিং টিটিং করিয়া 15-10 দিনের ভিতরে আবার আমরা শিপমেন্টটা করে দিছি। পুরো শিপমেন্টে আমার জীবন পরিবর্তন করে দিচ্ছে। তখন বুঝলাম যে টিকে থাকতে হইলে কোয়ালিটি মেনটেন করতে হবে। এখন বর্তমানে কানাডা যায়, আমেরিকা যায়, সৌদি আরব যায়, জাপান যায়, ইউরোপের যায়, বিভিন্ন ফ্রান্সে যায়, জার্মানি যায়, কিন্তু বেশি যায় আমার কানাডা আর ইউএসএ তে। আমার এখানে সম্পূর্ণ 100% লোকাল বাংলাদেশের র মেটেরিয়ালস। কষ্টের বলতে কি, মাঝে মাঝে কষ্ট লাগতো, যে শিপমেন্ট দিতে দেরি হইতো লোক বলের কারণে, বেতনটা দিতে দেরি হইতো। তো আমরা কখনো 1 মাসের বেতন আরেক মাসে দিই নাই। আমার জীবনে কোনো রেকর্ড নাই আমার ফ্যাক্টরিতে। একটু দেরি হইতো, এটা খুব কষ্ট লাগতো, কারণ ওরা তো কাজ করে, ওরা এটা নিয়ে কখনো আন্দোলনও হয় না। আমার চেয়ে যারা বড় ফ্যাক্টরি তাদের সমান মানে আমার কোয়ালিটি। আমাদের কোয়ালিটি ভালো, আমরা টাইমটা মেনটেন করি, আমাদের প্রাইসও আমরা রিজনেবল প্রাইস দিই, যার ফলে আমাদের আলহামদুলিল্লাহ অর্ডার থাকে সবসময়। প্রতি মাসে আমরা 5 থেকে 7টা শিপমেন্ট করি। 40 ফিট হাই কিউব, 1,60,000-1,70,000 কেজি আমরা কাপড় এক্সপোর্ট করি। এগুলো যেগুলো 1-2 কোটি টাকা লস হয়েছে, এগুলা শুধু লস হয়েছে আমি কাজ শিখাইতে গিয়া। ধরেন আমার যেখানে 3টা শিপমেন্ট 4টা শিপমেন্ট দেওয়ার ক্যাপাসিটি ছিল, ভালো লোক পাই নাই, সব লোক তো আমরা তৈরি করা, আর এরা এরকম বুঝেও না কাজের জিনিসগুলো, তখন আমার শিপমেন্টটা কম যাইতো। কম গেলে ওইভাবে আমার লস হয়েছে। জীবনের প্রথম আনন্দের টাইম ছিল, ভালো সময় ছিল প্রথম শিপমেন্ট করাটা আমার। প্রথম যে শিপমেন্টটা, এটা আমার ফ্যাক্টরি থেকে কাপড় লোড হওয়ার পরে একবার পোর্টে গিয়ে কন্টেনার লোড হওয়া পর্যন্ত আমি নিজ চোখে দেখার জন্য আমি ওখানে ছিলাম। কিভাবে আমার স্বপ্নটা পূরণ হইলো, স্বচোখে এটা দেখেছি ওখানে। আমার টাওয়াল প্রোডাক্টটা যায় বিভিন্ন হোটেলে, যে 5 স্টার হোটেল, বড় বড় হোটেলে যায়, হসপিটালে যায়, জিমে যায়, জেলখানায় ব্যবহার হয়, আর্মিরা ব্যবহার করে। এটা তো অবশ্যই গর্বের বিষয়, বাংলাদেশ থেকে টাওয়াল এক্সপোর্ট হচ্ছে, ইন্টারন্যাশনালি বিক্রি হয়। আর এরকম একটা জায়গা থেকে